প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা গতকাল বুধবার তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, আর সেই রহস্যময় পোস্ট ঘিরে সব মহলে চলছে জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা। তার পোস্টটি সত্যিকার অর্থেই রহস্যজনক। কাকে উদ্দেশ্য করে, কেন তিনি এরকম একটি পোস্ট দিয়েছেন যা নানা রকম বিতর্ক উস্কে দিচ্ছে, বিশেষভাবে এই মুহূর্তে যখন এনসিপি, সাবেক অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান বিরোধী দল জামায়াত ইসলাম সম্পর্কে নানা ষড়যন্ত্র চলছে। বিশেষভাবে বসুন্ধরা শিল্পগোষ্ঠী তাদের বিভিন্ন মিডিয়াকে লেলিয়ে দিয়ে এদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে এবং বিতর্ক তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। ঠিক সেই মুহূর্তে উমামা ফাতেমার এমন একটি পোস্ট অনেকেই ভিন্নভাবে দেখার চেষ্টা করছেন। প্রিয় দর্শক শ্রোতা, তো কেন বিষয়টি ঘটেছে সেই বিষয়ে আলোচনায় আসছি। তার আগে একটি ছোট্ট অনুরোধ করে রাখতে চাই, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বিশেষ অনুরোধ থাকলো, বক্তব্য ভালো লাগলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার মেসেজ অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনায় ফিরে আসছি। উমামা ফাতেমার কথা বলছিলাম। উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম রাজনীতি করতেন। তিনি ছাত্র ফেডারেশনের নেত্রী ছিলেন। 2024 কোটা আন্দোলনের সময় তিনি বেশ সম্মুখ সারিতে চলে আসেন। কোটা সংস্কার আন্দোলনে প্রশংসনীয়ভাবে নেতৃত্ব দেন। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হন। জুলাই অভ্যুত্থানের পরের কথা বলছি। জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা আছে, যথেষ্ট পজিটিভ ভূমিকা, সাহসী ভূমিকা পালন করেন তিনি, এবং শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হন। তো একটি সময় তিনি সেটিও ছেড়ে দেন। মুখপাত্রের যে পজিশনটি তার ছিল সেটি তিনি রাখেননি। শেষে তিনি যুক্ত হন এনসিপিতে। তো এনসিপিতে কাজ করছিলেন তার সতীর্থদের সঙ্গে, যারা তার সঙ্গে মাঠের আন্দোলনে ছিলেন, কোটা সংস্কার আন্দোলনে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে, শেষে হাসিনা খেদাও আন্দোলনে। তো সেখানে তাদের সঙ্গে তিনি রাজনীতি করছিলেন এনসিপিতে। সব ঠিকঠাকই চলছিল। তো হঠাৎ তিনি কিছু অভিযোগ উত্থাপন করেন এনসিপির বিরুদ্ধে। অভিযোগগুলো গুরুতর ছিল। তো সেই অভিযোগগুলো ছিল যে তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এর বাইরেও তিনি অসংখ্য অনিয়মের অভিযোগ এনেছিলেন এনসিপি নেতৃবৃন্দ সম্পর্কে, তাদের বিরুদ্ধে। তো যাই হোক, তিনি এনসিপির সঙ্গে সম্পর্ক ছেদ করেন 2025 জুনে। 2025 জুলাইতে তিনি একটি ফেসবুক লাইভে আরও কিছু গুরুতর অভিযোগ করেন। সেই অভিযোগগুলির মধ্যে ছিল যে জুলাই আন্দোলনের নাম ব্যবহার করে কেউ কেউ ব্যক্তিগত বেনিফিট হাসিল করছে বিভিন্ন জায়গা থেকে, সমন্বয়করা তাদের পরিচয় অপব্যবহার করছে এবং আন্দোলনের আদর্শ থেকে তারা বিচ্যুত হয়েছে। এই অভিযোগগুলো তিনি মোটা দাগে আনেন। তো তার অভিযোগগুলো যে বরাবরই অমূলক ছিল এই কথা বলা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন, সব সমন্বয়ক ভালোভাবে কাজ করেছেন বিষয়টি এরকম ছিল না। কিছু কিছু সমন্বয়কের বিচ্যুতি ঘটেছিল। তারা চাঁদাবাজির মতো এরকম অপকর্মে লিপ্ত হয়েছিলেন বিভিন্ন জায়গায়, সেই সংবাদ আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। আবার কিছু কিছু ছিল তাদের বিরুদ্ধে অপপ্রচার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, এনসিপিকে এবং হাসিনা বিরোধী আন্দোলনকারীদের, আমাদের দ্বিতীয় স্বাধীনতা যারা আমাদের এনে দিয়েছিলেন, তাদের কালিমালিপ্ত করবার জন্য বিভিন্ন মহল তাদের বিরুদ্ধে কিছু অপপ্রচারও চালিয়েছে। সেটিও সত্যি। আবার যেটি বলছিলাম, একটি ক্ষুদ্রাংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এবং যারা সমন্বয়ক, মোটা দাগে যাদেরকে আমরা সমন্বয়ক বলি, তাদের একটি ক্ষুদ্রাংশের মধ্যে বিচ্যুতি ঘটেছিল। তো উমামা সেই সব বিষয়গুলো পয়েন্ট আউট করেছিলেন। এটি ঠিক আছে, এই পর্যন্ত আমার এটি নিয়ে কোনো আপত্তি নেই। উমামা আরেকবার আলোচনায় আসেন বেশ ভালোভাবেই। সেটি হলো মার্কিনীদের দেয়া একটি সম্মাননা তিনি প্রত্যাখ্যান করেন। আর সেটি ছিল 2025 সালে জুলাই আন্দোলনের নারী নেতৃত্বের জন্য নির্ধারিত একটি মার্কিন সম্মাননা তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। আর কারণ হিসেবে তিনি তখন জানিয়েছিলেন
যে তিনি চান না আন্দোলনের বিষয়টি, আন্দোলনের সফলতা কিংবা আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কেউ ভিন্ন খাতে নিয়ে যাবার চেষ্টা করুক। এই সম্মাননা গ্রহণ করলে হয়তো সেটি সেরকম হতে পারে। তিনি আন্দোলনকে বিতর্কের ঊর্ধ্বে রাখবার জন্যে এই সম্মাননাটি প্রত্যাখ্যান করেছিলেন। তখনও আরেক দফায় তিনি মোটা দাগে আলোচনা এসেছিলেন, পজিটিভ আলোচনা বেশি হয়েছিল, যদিও কিছু সমালোচনা হয়েছিল। যাই হোক, তো এইবার ফিরে আসবো তার গতকালকের পোস্টটি নিয়ে। গতকাল বুধবার তিনি যে পোস্টটি দিয়েছিলেন, আমি শুরুতেই বলেছিলাম যে পোস্টটি রহস্যময় এবং যথেষ্ট বিতর্ক তৈরি করছে। তো একটু দেখে নেই সেই পোস্টে তিনি আসলে কি বলেছিলেন। 1 মাস পর জুলাই যোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস 50 টাকা। উমামা লেখেন, 1 মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস 50 টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে। লেটস সে জুলাইয়ের ফিনিক্স পাখি, জুলাইয়ের আবাবিল পাখি, জুলাইয়ের ইমাম, জুলাইয়ের মাস্টার মাইন্ড। তো এই পোস্ট তিনি কাকে উদ্দেশ্য করে দিয়েছিলেন সেটি পরিষ্কার হয়নি, কারণ তিনি কিছু সুস্পষ্টভাবে উল্লেখ করেননি কোন মহলের দিকে তিনি ইঙ্গিত করেছিলেন। তো তার পূর্বাপর আলোচনার কারণে এটি আমরা ধরে নিতে পারি, কারণ যেহেতু ইতিপূর্বে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করেছিলেন, এনসিপির বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করেছিলেন, তো আমরা ধরে নিতে পারি যে কারেন্টলি এনসিপির বিরুদ্ধে হয়তো তার কোনো ক্ষোভ আছে এখনও, তাদেরকে হয়তো বা টার্গেট করেছেন। সো প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বসুন্ধরা গ্রুপ উঠে পড়ে লেগেছে এনসিপি, জামায়াতে ইসলামী এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন, সংঘবদ্ধভাবে প্রচার চালাচ্ছে, নেতিবাচক প্রচার, উদ্দেশ্য প্রণোদিত। এবং এটি নিয়ে অভিযোগ উঠেছে এনসিপি থেকে, জামায়াত থেকে। তারা অফিসিয়াল বিবৃতি দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। বৈষম্য বিরোধী বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো আছে, বিশেষভাবে দৈনিক কালের কণ্ঠ, কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, এই সবগুলোতে তারা নেতিবাচক প্রচারণা চালাচ্ছে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে এবং জুলাই অভ্যুত্থানের সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত সকলের বিরুদ্ধে। তারা এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কিছু বলছে না, প্রধানমন্ত্রী তারেক রহমানকেও স্পেয়ার করছে, কারণ সেইটি তাদের করতেই হবে। প্রিয় দর্শক শ্রোতা, বসুন্ধরা গ্রুপ কি করেছিল শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখবার জন্যে সব কিছু আমাদের মনে আছে, এবং হাসিনা আমলে কি কি সুবিধা তারা নিয়েছিল সেটি সম্পর্কেও দেশবাসী অবগত আছেন। তো সেজন্যে তারা এখন যেই কাজটি করছে, সংঘবদ্ধ প্রচারণা চালাচ্ছে, চরিত্র হননের চেষ্টা করছে এনসিপি নেতৃবৃন্দের, জামায়াতে ইসলামীকে দল হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের। এবং তারা কাজটি এমনভাবে করছে, কালের কণ্ঠ কোনো একটি খবর ছাপিয়েছে এই বিষয়ে নেতিবাচক প্রচারণা। এই গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া, যেটি বসুন্ধরা গ্রুপের, বাকি সংবাদপত্রগুলো একই খবর ছাপিয়ে দিচ্ছে, অর্থাৎ তারা রিচ চাইছে, একই খবর সবগুলো দৈনিক ছাপছে। ব্যাপক মানুষের কাছে তারা এই নেতিবাচক বার্তাগুলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, তাদের বিরুদ্ধে মানুষের কাছে এই ব্যাপক নেতিবাচক বার্তাগুলো দিতে চাইছে। তো বিষয়টি গত কয়েকদিনে পরিষ্কার হয়েছে। দেশের বিবেকবান মানুষ সবাই বুঝতে পেরেছেন যে তারা একটি অপচেষ্টা চালাচ্ছে, অপপ্রয়াস চালাচ্ছে, সংঘবদ্ধভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে। তো তারা যত সেই কাজটি করবে ততই তারা নিজেদের পচাবে, সত্যি কথা, যদিও তারা বুঝতে পারছে না। তো এখন আসি উমামা ফাতেমার কথায় আবারও। তো উমামা ফাতেমা এখন আর এনসিপির রাজনীতি করছেন না, সম্ভবত তিনি এখন কোনো রাজনীতির সঙ্গে যুক্তও নেই। তো হঠাৎ তার এমন পোস্ট দেবার কেন দরকার পড়ল? জুলাই সার্টিফিকেট যদি কারো বিক্রি করতে হয়, সেটি বিক্রি করতে পারবে এনসিপি। এনসিপি এই মুহূর্তে সেই পজিশনে আছে, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও টিকে আছে সংগঠনটি। তো উমামা ফাতেমা এদের কেউ না, আর তো তার পক্ষে এরকম সার্টিফিকেট কাউকেই দেওয়া সম্ভব না। আর এই সার্টিফিকেটের কোনো মূল্য নেই, এটি বোঝাই যাচ্ছে। এটি একটি স্যাটায়ার হতে পারে, ব্যঙ্গাত্মক কিছু বোঝাবার জন্য তিনি এটি ব্যবহার করেছেন। আর এই মুহূর্তে এই স্যাটায়ার কালের কণ্ঠকে, ইস্ট ওয়েস্ট মিডিয়াকে সুযোগ করে দিয়েছে। তারা কিন্তু উমামা ফাতেমার এই বক্তব্য দিয়ে ফটোকার্ড অনেকগুলো ছাপিয়ে ফেলেছে, ঝকঝকে ফটোকার্ড সবগুলো। ফাতেমা কী কী বলেছেন, উমামা কী কী বলেছেন, ফটোকার্ডে কিন্তু এসে গিয়েছে। তো তার এইসব বক্তব্যকে বসুন্ধরা গ্রুপ ব্যবহার করবে, এতে কোনো সন্দেহ নেই। তারা যাদের টার্গেট করেছে তাদের বিরুদ্ধে,
আর ধারণা করছি বা অনেকেই ধারণা করছেন যে উমামা ফাতেমা কোনো হতাশা থেকে এমন বক্তব্য রাখছেন, যেহেতু তিনি এখন কোথাও নেই, রাজনীতিতেও সক্রিয় নন, তাই তার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। কারণ কোটা সংস্কার আন্দোলন 24-এর পরবর্তীতে হাসিনা খেদাও আন্দোলন, জুলাই অভ্যুত্থান, সেখানে যথেষ্ট ভূমিকা রাখবার পরও উমামা এখন কোথাও নেই। অনেকেই অনেক জায়গায় আছেন, তাদের ইতিবাচক পরিবর্তন ঘটেছে, কিংবা যদি বলি ব্যক্তিগত বেনিফিট হয়েছে অনেকের, সেটিও হয়েছে সত্যি কথা, রাজনৈতিকভাবে অন্য অনেকভাবে, কিন্তু উমামার কিছু হয়নি সেদিক থেকে চিন্তা করতে গেলে। তো সেদিক থেকে হতাশার কারণে উমামা এমন বক্তব্য রেখেছেন। ইতিপূর্বে আমরা দেখেছি হতাশা থেকে তারেককে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, এনসিপি নেতৃবৃন্দ, জামায়াতে ইসলাম, উমামা যাদের যাদের টার্গেট করেছেন সরাসরি বলেননি, বাট আমরা বুঝি, তো ঠিক তাদেরকেই টার্গেট করেছিলেন তারেক। এবং তারেক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, প্রিয় দর্শক শ্রোতা, ঢাকা 12 থেকে, জনতার পার্টি থেকে। এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে তিনি 1044টি ভোট পেয়েছিলেন, খুব সম্ভবত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাবার জন্য যে সংখ্যাটি যথেষ্ট। তো 1044 বা 40টি ভোট পেয়েছিলেন এবং ছালা দুটোই হারিয়েছেন। তো সেই ক্ষোভ থেকে, সে হতাশা থেকে যাচ্ছে তাই বলে যাচ্ছেন, খিস্তি খেউর আওড়াচ্ছেন এনসিপি সম্পর্কে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পর্কে, অধ্যাপক ইউনূস সম্পর্কে যাচ্ছে তাই বলছেন, অত্যন্ত অবমাননাকর ভাষায়, অশোভন ভাষায় আক্রমণ করছেন তারেক। এবং তিনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমার কিছুই হলো না, অনেকে অনেক জায়গায় গেলেন, অনেক কিছু অর্জন করলেন, আমি কিছুই করতে পারলাম না। তো এই হতাশা তিনি প্রকাশ্যে ব্যক্ত করেছেন। রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, যিনি এখন বিএনপিতে বিলীন হয়েছেন, রাশেদ খান প্রতিদিন তার হতাশা ব্যক্ত করছেন এনসিপিকে, জামায়াতকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আক্রমণ করে। অর্থাৎ এই শক্তিগুলো সব একই ভাষায় কথা বলছে, একই রকম কাজ করছে। তো উমামা ফাতেমার নতুন সংযোজন, তাই আমি বলেছি যে নিশ্চয়ই তারেক এবং রাশেদ খানের ক্লাবে যুক্ত হয়েছেন উমামা ফাতেমা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি না বিষয়টি কি, আমরা অপেক্ষা করব দেখবার জন্যে। হয়তো তার এই পোস্ট কেন তিনি দিয়েছেন এই বিষয়ে কোনো রহস্য উন্মোচিত হলেও হতে পারে, অথবা এমনও হতে পারে আমরা আর এই বিষয়ে কিছুই জানতে পারবো না, উমামা একদম নিশ্চুপ হয়ে যাবেন। সো কী ঘটছে, কেন তিনি এই মুহূর্তে এই পোস্ট দিলেন, এর বিরুদ্ধে কিছু আছে কিনা, এর গভীরে কোনো কিছু আছে কিনা, নেপথ্যে কী আছে, এই বিষয়গুলো জানবার জন্য হয়তো আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তো দেখা যাক কী হয়, নিশ্চয়ই আমরা জানতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, প্রিয় দর্শক শ্রোতা।